বাংলাদেশে যে হিন্দু ধর্মের নির্যাতন সংখ্যালঘুদের উপরে এটা আন্দোলনের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছিল, যেটার নাম হচ্ছে বাংলাদেশ চলো। তারা এখানে আইসই না সুতাকান্দি বর্ডারে আবার পরে এখানে প্রথম ব্যারিকেডে পুলিশে তারা রাখাইছে। বাংলাদেশকে কার্যত দুটুকরো করে হিন্দু দেশ গড়ার নিদান দিলেন প্রাক্তন জেনারেল জিডি বক্সি। এটাই কি চট্টগ্রামকে আলাদা করার বা চট্টগ্রামকে কার্যত ভারতের দখলে নেওয়ার আদর্শ সময়? একটা অঘোষিত যুদ্ধ কিন্তু ভারত শুরু করে দিয়েছে। এই ধরনের ঘটনাগুলো যখন আমরা সীমান্তে দেখি, তার মানে ভারতের যেই গণমাধ্যমে আসা যে তারা 35,000 সেনার স্পেশাল ট্রুপ তারা সীমান্তে মোতায়েন করেছে, এই ঘটনাগুলো কিন্তু সেটার পক্ষেই সত্যতা হিসাবে সাক্ষী দিয়ে যায়। সেনা অভিযান ছাড়া ভারতের কাছে আর কোনো অপশনই থাকছে না। কিন্তু লাখ টাকার প্রশ্ন হলো, ভারত কি সত্যিই পাকিস্তানের মতো বাংলাদেশেও সার্জিক্যাল স্ট্রাইক করবে, নাকি শুধুমাত্র বাংলাদেশের উপরে চাপ তৈরি করবার জন্যই বাংলাদেশ সীমান্তে সেনা মোতায়েন করছে ভারত? ভারতের সঙ্গে আমাদের পররাষ্ট্র নীতিতে যদি বিরোধ সৃষ্টি হয়, আমরা কি ক্ষতিগ্রস্ত হতে পারি, কতটা হতে পারি, এটা পররাষ্ট্র উপদেষ্টার চেয়ে অন্য কেউ আমরা ওভাবে হৃদয়ঙ্গম করতে পারবো না, এমনকি সেনা প্রধানও পারবেন না। দ্বিতীয়ত আমাদের প্রধান উপদেষ্টা, তো তিনি একেবারে নিশ্চুপ হয়ে গেছেন, খামোশ হয়ে গেছেন, তার কথাবার্তা শোনাই যাচ্ছে না। বাংলাদেশ ইস্যুতে এবার সরাসরি মোদী সরকারকে দুষলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে পশ্চিমবঙ্গ তো বটেই, বিহার উড়িষ্যাও রেহাই পাবে না। এদিকে সংখ্যালঘু উত্তেজনাকে কেন্দ্র করে আরো জলঘোলা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কে। প্রশ্ন উঠছে, বাংলাদেশ ভারতের উপর কতটা নির্ভরশীল? ভারতকে ছাড়া কি বাংলাদেশ সাস্টেইন করতে পারবে? না, এখানেই কিন্তু শেষ নয়। একদল অনুসন্ধানী সাংবাদিক এবং বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী মিলে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে সরাসরি অভিযোগ করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। বাংলাদেশকে কার্যত দুটুকরো করে হিন্দু দেশ গড়ার নিদান দিলেন প্রাক্তন জেনারেল জিডি বক্সি। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলকে কি ভারত নিজেদের হেফাজতে নেওয়ার এটাই সেরা সময়? ভারত কি এই র্যাডিক্যাল মুভটা করতে পারবে, নাকি আন্তর্জাতিক বর্তমান যে সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষ বিল্ড আপ করেছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ ফিরে আসবে? ইতিহাসটা কি বলছে এই তথ্য আপনারা কতটা জানেন আমি জানি না, কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে শেষ অবধি দেখবেন, কারণ কোনো ইতিহাস বর্তমানেও ফিরে আসে, আর বর্তমানে ফিরে আসে বলেই ভবিষ্যতে জিওপলিটিক্যাল সিনারিওটা একদম অন্যভাবে লেখা হয়। চট্টগ্রামের পার্বত্য অঞ্চল দেখুন, ভারতবর্ষের সব থেকে জিওপলিটিক্যাল উইকনেস হিসাবে যে জায়গাটাকে কেন্দ্র করে এই জিওপলিটিক্যাল সিনারিওটা বর্তমানে সব থেকে বেশি আলোচিত হচ্ছে তা হলো চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডর। এই শিলিগুড়ি করিডরে চায়না দীর্ঘদিন ধরে নজর রেখেছে এবং বর্তমানে ইউনিট সরকার সরাসরি এই শিলিগুড়ি করিডর এবং চিকেন স্নেককে ভারত থেকে বিচ্ছিন্ন করার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। ভারতের সুরক্ষার ক্ষেত্রে অনেক বড় প্রশ্ন তুলতেই পারে, আর এখানেই কিন্তু ভারতবর্ষের বিকল্প হিসাবে এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলকে ভারতবর্ষ বেছে নিতে পারে বলে অনেকে মনে করেন। এই যে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের ভৌগোলিক অবস্থান যদি দেখেন, তাহলে দেখবেন ত্রিপুরার হারবেতালি বলে যে জেলাটি আছে সেই জেলা থেকে চট্টগ্রাম হিল ট্র্যাক মাত্র 25 কিলোমিটার দূরত্ব। আর এই ত্রিপুরা থেকে এই 25 কিলোমিটার দূর ছাড়িয়ে কিন্তু বঙ্গোপসাগর, অর্থাৎ ভারতের নর্থ ইস্টকে যদি বঙ্গোপসাগরের সঙ্গে কানেক্ট করতে হয় তাহলে কিন্তু চট্টগ্রাম পার্বত্য অঞ্চল মাঝখানে চলে আসে। ফলে যদি বঙ্গোপসাগরের অ্যাক্সেসটা ভারতের 7 সিস্টার্সকে দিতে হয়, তখন কিন্তু এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের প্রধানত মূল দৈর্ঘ্য হলো 13,184 স্কোয়ার কিলোমিটার। এটা প্রধানত রঙ্গমতি, খারগাছড়ি এবং বান্দারবন এই জেলাগুলো নিয়ে কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ এই ফেনী অবধি, মানে ত্রিপুরার এই পার্টিকুলারলি হারবেতালি থেকে ফেনী অবধি এই 25 কিলোমিটার জায়গা কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে আছে, যা পার্টিকুলারলি চট্টগ্রাম পার্বত্য অঞ্চল নামে পরিচিত। কিন্তু এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চল যদি ভারতের সীমান্তে চলে আসে, তাহলে কিন্তু সিকিউরিটির প্রশ্নে যদি বে অফ বেঙ্গল ভারতের মানচিত্রে একদম ক্লোজলি এই পার্টিকুলার জায়গায় চলে আসে, তাহলে কিন্তু শিলিগুড়ি করিডোরের সুরক্ষা কিছুটা হলেও অনেক বেশি নিরাপদ একটা জায়গায় চলে যেতে পারে। এবার এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে যে 3টে জেলা আছে, সেই জেলা পার্টিকুলারলি এই অঞ্চলটি মায়ানমার সাউথ ইস্টে বর্ডার দ্বারা ঘেরা, ত্রিপুরা এবং মিজোরাম দ্বারা কিন্তু এই পার্টিকুলার জেলাটি ঘেরা। এখানে মূলত 4টি সম্প্রদায়ের মানুষ কিন্তু বসবাস করেন, চাকমা, মারমা, ত্রিপুরা এবং ম্রো। এই সম্প্রদায়ের মানুষ কিন্তু, এই জনজাতির মানুষ কিন্তু পার্টিকুলারলি এই জায়গাটি বসবাস করেন। এরা ট্র্যাডিশনাল ঘরানার মানুষ এবং কিছু মানুষের সঙ্গে বা কিছু জনজাতির সঙ্গে 7 সিস্টার্স অর্থাৎ ভারতের নর্থ ইস্টের একাধিক জেলার কিন্তু সাদৃশ্য দেখা যায়। অর্থাৎ কিছু মানুষের সাদৃশ্য শুধু দেখার দিক থেকে নয়, কালচারাল এক্সচেঞ্জ বলুন, তারা একে অপরের সঙ্গে ভাষা বলুন, অনেক ক্ষেত্রেই কিন্তু মিলে যায়। ফলে এই জায়গাটা কিন্তু ভারতেরই একটা এক্সটার্নাল পার্ট হিসেবে অনেক ইতিহাসবিদ গণ্য করেছিলেন। এই ধরনের ঘটনাগুলো যখন আমরা সীমান্তে দেখি, তার মানে ভারতের যেই গণমাধ্যমে আসা যে তারা 35,000 সেনার স্পেশাল ট্রুপ তারা সীমান্তে মোতায়েন করেছে, এই ঘটনাগুলো কিন্তু সেটার পক্ষেই সত্যতা হিসাবে সাক্ষী দিয়ে যায়। একটা অঘোষিত যুদ্ধ কিন্তু ভারত শুরু করে দিয়েছে। আজকের দিনে আপনারা দেখেন, গতকালকে একটা নিউজ দিয়েছিলাম যে পঞ্চগড় সীমান্তে একজন বাংলাদেশিকে কিভাবে
গুলি করে হত্যা করা হয়েছিল। এটা নিয়ে আমাদের বিজেপি প্রতিবাদ জানিয়েছে, সরকারের পক্ষ থেকে প্রতিবাদ আসছে, কিন্তু মাত্র 24 ঘন্টা যাবার আগেই আরো একটা বড় ধরনের ঘটনা ঘটিয়ে বসলো ভারত। আর আমরা ভারতের গণমাধ্যমকে যদি কোড আনকোড দেখি, ভারত কিন্তু বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে, বাংলাদেশ সীমান্তে নানান ধরনের অ্যাক্টিভিটি চালাচ্ছে, ভারত একটা অভিযান চালানো শুরু করতে পারে, দিল্লির নিরাপত্তা কি হবে, কলকাতার নিরাপত্তা কি হবে, হ্যাঁ মানে এরকম নানান কিছু তাদের গণমাধ্যমে তারা ফোকাস করছে। আর এর পাশাপাশি তারা বলছে যে আমাদের সরকার সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করছে, সরকার 35,000 সৈন্য মোতায়েন করছে, মানে ভারতের বক্তব্য হচ্ছে এটা। এবার আসুন আজকের ঘটনা কি। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময়, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় আজকে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছে, পড়াচ্ছে বাঁচে কিনা আল্লাহ মালুম। ঘটনাটি ঘটেছে কোথায়? পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার পঞ্চাহাজি এলাকায়। কারা কারা ওই এলাকার আছেন হয়তো আপনারাও জানেন। গুলিবিদ্ধ ছেলেটির নাম হচ্ছে হেলাল শেখ। তাকে আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার এই মুহূর্তে চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে হাসপাতাল সূত্রগুলো বলছে আহত যুবকের মাথায় আঘাত লেগেছে, গুরুতর আহত হয়েছেন, মানে মাথা ছেদ করে এক অংশ আপনার এই গুলিটা বের হয়ে গেছে। বিএসএফ এর দাবি কোনটা? বরাবর তারা যেটা বলে যে আহত যুবক গরু পাচারের সঙ্গে যুক্ত, গরু পাচারের সময় সীমান্তরক্ষীরা তাকে লক্ষ্য করে আপনার শুট করে আহত অবস্থায় যুবককে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানা পুলিশ। আদালত তাদের, পুলিশ তাদের, আইনজীবী তাদের, মানে শুটও করছে তারা। তো এখানে রেজাল্ট কি আসবে? গরু চোরের বাইরে কিছু আসবে? এবার আসেন অভিযুক্ত যুবক হেলাল শেখ কি বলছে। তার বক্তব্য হচ্ছে বাংলাদেশের লালমনিরহাট জেলা থেকে তিনি ভারতে এসেছেন, সে সময় সীমান্তে পাহারা দিচ্ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাকে দেখা মাত্রই তারা সরাসরি শুট করে। তিনি আরো জানান যে তিনি তার শ্বশুর বাড়িতে এসেছিলেন, কিন্তু গরু পাচারের অভিযোগে তাকে অভিযুক্ত করা হচ্ছে। এখন এই যুবকের কথা আমরা এপার বাংলা থেকে বিশ্বাস করলেও ভারতের আদালত কখনোই এই বক্তব্যটাকে মানে সাব্যস্ত করবে না। কেন করবে না? তাহলে তাদের বিএসএফ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনি দেখেন মাত্র 24 ঘন্টার ব্যবধানে এত বড় একটা ঘটনা ঘটানোর পরে আবার তারা এই ধরনের কর্মকাণ্ড করছে। পোলাটার ভাগ্য ভালো, যদি মহিলা যেতেও বলতো যে দাওটাও বললাম ছেনি বাস লাঠি নিয়ে আমাদের উপর অভিযান চালাতে আসছে, আত্মরক্ষার্থে বিএসএফ গুলি করছে, শেষ। এখন এই ঘটনাগুলো কি বার্তা দিচ্ছে? মানে এরা কি থামবে না, নাকি এদেরকে থামানোর কোনো সুযোগ নাই? আগে ভাবতাম আওয়ামী লীগের সময় বহুত বকাবকি করছে এগুলো নিয়ে, আমাদের মানে তৎকালীন সময় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অথবা বিজিবি নিয়ে যারা কাজ করতেন। তো এখন আমরা আসলে কারে কথা বলবো? আসিফ নজরুল স্যার তিনি বরাবরই এগুলোর বিষয়ে সোচ্চার ছিলেন। এখন একজন জনগণ আর রাষ্ট্র ক্ষমতায় বসা ব্যক্তিটার মধ্যে পার্থক্য আছে, তার হাতে পাওয়ার আছে। প্রয়োজনে আমরা সীমান্তে আমাদের জায়গা থেকে একটু শক্ত অ্যাক্টিভিটিস দরকার, হয়তো ভারত এগুলো বরাবরই হালকা নিচ্ছে। আপনি দেখেন সরকারের উচিত, ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত, তারা যেমন নানান ধরনের সংগঠন বিভিন্ন বার্তা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস চালায়, এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আইআরজিসি বা যে কোনো জায়গায় একটা বড় ধরনের অভিযান চালানো। এখন বড় বড় কথা অনেকই বলা যায়, আমরা বিভিন্ন সময় শুনছি, বাট আপনার হাতে এখন দায়িত্ব আছে, আপনার কাজ হচ্ছে বিষয়টাকে এস্টাবলিশ করা। তো আমরা দেখতে চাই সরকারের পক্ষ থেকে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়। সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের সমাবেশ, ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতি হবে সমতার ভিত্তিতে। ভিন্ন একটি বিষয় নিয়ে অনেকদিন পর আবার সেই সাবেক সেনা কর্মকর্তা বা সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা বা সদস্যরা রাস্তায় নামলেন। এর আগে জুলাই আগস্ট বিপ্লবের সময় তাদের ঐতিহাসিক ভূমিকা ছিল, তাদের ভূমিকার কারণে সেনাবাহিনীর ভূমিকা পর্যন্ত পরিবর্তন হয়ে গিয়েছিল এবং প্রভাব ফেলেছিল বলা যায়। শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের পক্ষেই সামরিক বাহিনীর অবস্থান ছিল। ওই সময় যে বিপর্যয়কর পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিকে তারা কিন্তু রুখে দিয়েছিল সেনাবাহিনী হস্তক্ষেপের কারণে। আজকে আবার ভিন্ন একটি অবস্থায় তারা রাস্তায় নেমেছে এবং আপনারা জানেন যে বাংলাদেশ চাপের মধ্যে আছে এই মুহূর্তে। ভারতের ভেতর থেকে উগ্রপন্থীরা যেভাবে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয় নিয়ে যে ধরনের মিথ্যা তথ্য প্রচার করছে আন্তর্জাতিক অঙ্গনে, সেটা নিয়ে একটা তোলপাড়া অবস্থা। আগরতলার মিশনে হামলা করা, তারপরে চিকিৎসা বন্ধ করে দেয়া, নানা রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই পরিস্থিতির বিরুদ্ধে তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে এবং সমাবেশ করেছে এবং তারপরে মিছিলও করেছে। খবরে বলা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিভাজন, ধর্ম, দল ও মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। দেশের তরুণ প্রজন্ম এবং ছাত্র জনতাকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি ভারত প্রশ্নে নতজানু পররাষ্ট্রনীতির বদলে সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে। শনিবার সকালে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের সামনে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের ব্যানারে আয়োজিত সমাবেশে কথা বলেন সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা। কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসানুল্লাহ ছিলেন এই সমাবেশের আহ্বায়ক। এই সমাবেশে কয়েকশো নারী পুরুষ অংশ নেন। তারা সমাবেশ শেষে রাওয়া ক্লাব থেকে মিছিল নিয়ে মূল সড়ক ধরে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট পেরিয়ে সেনাবাহিনীর স্টাফ কোয়ার্টার পর্যন্ত যান। সেখান থেকে আবার মিছিল নিয়ে রাওয়া ক্লাবের সামনে এসে শেষ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত লুৎফুল হক। মোহাম্মদ আহসানুল্লাহ সমাবেশে বলেন, নতজানু পররাষ্ট্রনীতিকে কোনো অবস্থায় আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে। ভারতের জনগণের সঙ্গে দেশের মানুষের কোনো শত্রুতা নেই, তারা এই দেশের মানুষের বন্ধু। কিন্তু ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে কোনোভাবেই এদেশের
আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। এদেশের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করেন উল্লেখ করে আহসানুল্লাহ বলেন, হযরত শাহজালাল, হযরত শাহ মখদুম, অতীশ দীপঙ্কর, শ্রী চৈতন্য, অনুকূল ঠাকুর, লোকনাথ ব্রহ্মচারী প্রমুখের আবাসভূমি এই বাংলাদেশ। আমরা যুগ যুগ ধরে এই শ্যামল ভূমিতে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছি, কিন্তু অতি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সম্প্রতি বাংলাদেশের লেডি ফেরাউন পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের হিন্দু নেতৃত্বের সেন দৃষ্টি পড়েছে আমাদের দিকে। তাদের ইদানিংকালের কর্মকাণ্ড এটা সুস্পষ্ট। দর্শক বুঝতে পারছেন কথার যেই বক্তব্যগুলো পরিষ্কার, যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরেই ভারত এই পরিস্থিতি তৈরি করছে, কেননা তারা একমাত্র মনে করে বাংলাদেশের তাদের জন্য এক বন্ধু দল হচ্ছে আওয়ামী লীগ এবং তার নেতা হচ্ছেন শেখ হাসিনা। সুতরাং হাসিনা এবং আওয়ামী লীগের পতনের পর থেকে ভারত মাথা খারাপ হয়ে গেছে এবং হিন্দু ইস্যু নিয়ে মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে তারা একটা পরিস্থিতি তৈরি করছে, বাংলাদেশকে চাপের মধ্যে ফেলছে। তার বিরুদ্ধে এই সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা রুখে দাঁড়ালেন বা প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তারা এই পরিস্থিতি কোনোভাবেই বরদাস্ত করবে না। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সীমাহীন উত্তেজনা, এটি পুরো বাংলাদেশের মানুষকে অস্থির করে তুলেছে। যারা পলিটিক্যালি কনসিয়াস তারা অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন, আর যারা পলিটিক্যালি কনসিয়াস নন তাদের মধ্যে দুটো শ্রেণী। একটা শ্রেণী হলো ভীষণ রকম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন যে ভারত যদি সত্যিকার অর্থে দখল করে নেয়, তারা তো ইতিপূর্বে হায়দ্রাবাদকে দখল করেছে, তারা কাশ্মীরকে দখল করেছে, এরপর সিকিমকে দখল করেছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রকে যদি দখল করে, তাহলে আমার ব্যবসা বাণিজ্য, জায়গা জমি থেকে শুরু করে সব কিছু মিলে আমি তো একটা পরাধীন নাগরিক হয়ে যাব। এবং এই পরাধীন নাগরিক হলে আমরা কি রোহিঙ্গাদের মতো হব, নাকি প্যালেস্টাইনের অসহায় মুসলিমদের মতো হব, নাকি কুর্দি জনগোষ্ঠী, ইরাকের যে কুর্দি জনগোষ্ঠী তাদের মতো হব, নাকি সিরিয়া সীমান্তে যে ইয়াজিদি সম্প্রদায় বসবাস করে তাদের মতো হব, বা পাকিস্তানের বেশ কয়েকটি জাতিগোষ্ঠী রয়েছে যারা দীর্ঘদিন ধরে, যেমন বেলুচিস্তান স্বাধীন, বেলুচিস্তান এবং বালুচ যে সম্প্রদায়, তারা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে, কিন্তু স্বাধীন পাকিস্তানের থেকেও তারা পরাধীন। এরকম ভারতে অনেক, একজন দুজন নয়, শত শত জাতিগোষ্ঠী রয়েছে যারা স্বাধীন দেশে পরাধীন হিসেবে বসবাস করেন। তা আমাদের অবস্থা কি ওইরকম হবে কিনা, এটা নিয়ে কিন্তু একটা বিশাল শ্রেণীর মানুষ চিন্তায় রয়েছে। এগুলো নিয়ে খুব উত্তেজনা হচ্ছে, এবং উত্তেজনার প্রেক্ষিতে একটা উজবুক শ্রেণী আছে আমাদের এই দেশে, যাদের মধ্যে একটা জিহাদি জোশ এসে গেছে। যুদ্ধ করবে, ভারতের সাথে লড়াই করবে, তারা পাকিস্তানকে পরাজিত করেছে, ইংরেজদেরকে পরাজিত করেছে, এরকম আরও কত রকম হম্বিতম্বি। কাজেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কে কে রাজি, কে গাজী হবে, কে শহীদ হবে, এইগুলো নিয়ে এক শ্রেণীর মানুষ ভীষণ রকম অ্যাডভেঞ্চারের মধ্যে আছেন। এদিকে সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন, বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টা, আপনি দেখবেন যে তার মুখ শুকিয়ে একদম, যাকে বলা হয়, একদম কাঠ হয়ে গেছে। তিনি কথা বলতে পারছেন না, এবং তিনি এই যে তার সঙ্গে যে ভারতের সম্পর্ক, রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক, পার্সন টু পার্সন সম্পর্ক, এবং ভারতের সঙ্গে আমাদের পররাষ্ট্র নীতিতে যদি বিরোধ সৃষ্টি হয়, আমরা কি ক্ষতিগ্রস্ত হতে পারি, কতটা হতে পারি, এটা পররাষ্ট্র উপদেষ্টার চেয়ে অন্য কেউ আমরা ওভাবে হৃদয়ঙ্গম করতে পারবো না, এমনকি সেনাপ্রধানও পারবেন না। কাজেই তার অ্যাটিটিউড দেখেন। দ্বিতীয়ত আমাদের প্রধান উপদেষ্টা, তো তিনি একেবারে নিশ্চুপ হয়ে গেছেন, খামোশ হয়ে গেছেন, তার কথাবার্তা শোনাই যাচ্ছে না। তিনি কি চিন্তা করছেন, কি বলছেন, কি করছেন না করছেন, কোনো কিছুই আমরা বুঝতে পারছি না। তবে তার যে প্রেস সচিব, তাকে দেখে মনে হচ্ছে যে না, প্রেস সচিব বেশ সক্রিয়, তিনি যে কথাগুলো বলছেন বেশ ঝাঁঝালো কথাবার্তা, এবং এটা নিয়ে অনেক ট্রল হচ্ছে। যাক, আমি সেদিকে যাবো না। মিস্টার শফিক ইজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড, হি ইজ এ নাইস পারসন, আমার মুখে আর অন্য কথা সাজে না, তিনি বলছেন সরকারের পক্ষে। তো যাই হোক, এরকম যে একটা উত্তেজনা, সেই উত্তেজনার প্রেক্ষিতে ক্রমশ প্রতিদিনই একটার পর একটা নতুন ঘটনা শুরু হচ্ছে। কলকাতাতে বাংলাদেশের যে ডেপুটি হাইকমিশন অফিস, তারপরে আগরতলাতে যে অফিস রয়েছে, হাইকমিশন অফিস রয়েছে, এগুলোতে আক্রমণ উপর্যুপরি হয়েছে পরপর 2 দিন। আজকে যে ভিডিও করছি, মানে মঙ্গলবার দিন, আজকের দিনও হয়েছে, আর সোমবারে গতকালকেও হয়েছে। তো যাই হোক, এটা নিয়ে ভারতের আগরতলা পুলিশের কয়েক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু এতে কিছু হয়নি। ওদিকে সাধারণ যে যারা জনগণ, তারা সীমান্তে এসে, অর্থাৎ দুটো সীমান্তে, সিলেট সীমান্তে এসে বাংলাদেশে ঢুকে পড়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছে অবিরতভাবে, এবং একজন দুজন না, হাজার হাজার ভারতীয়। এবং এটা নিয়ে সীমান্তে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ হলো, বর্ডার লাইনে যারা বসবাস করেন, আপনারা যারা গিয়েছেন দেখেন, যারা বেশিরভাগই গরিব লোক। কিছু একটা দুটো পরিবার আছে যারা প্রভাবশালী, আর বেশিরভাগই গরিব মানুষ যারা ওই সীমান্ত বাণিজ্যের সঙ্গে জড়িত। তো তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সিলেট সীমান্তে। আর আজকের দিনে যেটা হলো, সেটা হলো পশ্চিমবঙ্গে বিজেপির যিনি বিধায়ক, এবং ওখানে বিরোধী দলীয় নেতা, পশ্চিমবঙ্গের যে বিধানসভা রয়েছে, রাজ্যসভা রয়েছে, তো রাজ্যসভা বিধানসভা আলাদা, এটা পরে আসবো, জাস্ট কথায় চলে আসলো। সেটা হলো যে
মানে এখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং তার যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের যে যাকে বলা হয় বিরোধী দলীয় নেতা মিস্টার শুভেন্দু ব্যানার্জি খুবই উগ্রবাদী। তো তিনি বাংলাদেশ নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুই তুকারি করে যা মুখে এসে তাই তিনি বলে যাচ্ছেন। এবং তিনি বহু সংখ্যক লোক নিয়ে বেনাপোলের অপোজিটে যে পেট্রাপোল ভারতের যে বন্দর, সেখানে এসে কয়েক দফা হুমকি ধামকি গালাগাল করে এভাবে বলেছেন যে বাংলাদেশকে ছাড় দেওয়া হবে না এবং তারা বাংলাদেশে ঢুকবে, যেহেতু তাদের টার্গেট হলো ওই অঞ্চল, খুলনা অঞ্চল, যশোর অঞ্চল দীর্ঘদিন তাদের ছিল এবং ভারত ভাগের সময় যে প্ল্যান ছিল সেই প্ল্যানটি ওই অংশটি তাদের ছিল এবং আমাদের আসলে পাওয়ার কথা ছিল সেই আরও ভালো এলাকা মুর্শিদাবাদ। আবার সিলেটের যে অংশটি করিমগঞ্জ, এটা আমাদের পাওয়ার কথা ছিল। আর দিনাজপুরের যে অংশটি চিকেন নেক, ওটা ওদের দেওয়ার কথা ছিল। এবং যেভাবে করা হয়েছিল ওইভাবে হলে আজ বাংলাদেশ অনেক শক্তিশালী থাকতো। আমরা যদি করিমগঞ্জ পেতাম আর এদিকে যদি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা আমরা পেতাম, বিনিময়ে যদি আমরা এই খুলনাকে তাদেরকে দিয়ে দিতাম, এটা আমাদের জন্য অনেক অনেক ভালো হতো। এখন তারা আমাদেরকে সেই মুর্শিদাবাদও দেবে না, করিমগঞ্জ দেবে না, কিন্তু আমাদের ওই সময়টা যে বক্তব্য হয়েছিল দিনাজপুর তাদের পাওয়ার কথা ছিল, খুলনা অঞ্চল, যশোর অঞ্চল তাদের পাওয়ার কথা ছিল, এটা এখন তারা নিয়ে নেবে। আর চট্টগ্রাম নিয়ে যে চক্রান্ত, এগুলো তো প্রকাশ্যে কথাবার্তা হচ্ছে। এখন এগুলো নিয়ে ভারতের মিডিয়া থেকে শুরু করে সবাই যেটা বলছে যে বাংলাদেশ সাথে যুদ্ধ করার তো প্রশ্নই আসে না, বাংলাদেশকে একটা টিপ দিতে হবে, তাদের গলা টিপও দিতে হবে, একটা টুক্কা দিতে হবে, তাহলে বাংলাদেশ তছনছ হয়ে যাবে। এই সকল কথার বাইরে আবার অনেকে বলার চেষ্টা করছে যে আমাদের উত্তরবঙ্গে যে আমরা এয়ারবেস করছি, যেখানে 50টি এয়ারক্রাফট রাখার জন্য এশিয়ার বৃহত্তম এয়ারবেস তৈরি করা হচ্ছে, তো সেই এয়ারবেসের ব্যাপারে ভারত বাধা দিয়েছে, অসন্তুষ্টি জানিয়েছে এবং সেটা নিয়ে ভারতীয় পত্রপত্রিকা থেকে শুরু করে কূটনৈতিক অঙ্গন এবং মিলিটারি যে রিসোর্সগুলো রয়েছে, ইন্ডিয়ান মিলিটারি রিসোর্সগুলো রয়েছে, সেখানে বাংলাদেশ বিরোধী প্রচারণা একেবারে তুঙ্গে। এখন আমার প্রশ্ন হলো, বা আপনাদের সকলের প্রশ্ন হলো, যে আসলে ভারত শেষ পর্যন্ত কি করবে? আমাকে মনে হচ্ছে যে ভারত কোনো অবস্থাতেই বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াবে না। বাংলাদেশকে দখল করা তো দূরের কথা, এই সংক্রান্ত একেবারে একটা গুলিও তারা ফোটাবে না। এই সময়টা তাদের জন্য অনুকূল নয় এবং এতে তাদের কোনো লাভ নেই। দ্বিতীয়ত, বাংলাদেশের এই যে 18 কোটি মানুষ এবং এই 18 কোটি মানুষের সঙ্গে আবার প্রায় 20 লাখের মতো রোহিঙ্গা, তো এই যে বাংলাদেশ যদি তারা দখল করে নেয়, এটা তাদের জন্য যে একটা বিরাট লায়াবিলিটিস হবে, ঐতিহাসিক লায়াবিলিটিস হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।